আসসালামু আলাইকুম। আমি শারাফিন আওয়ার। তো আমরা এর আগে ভাইরাসের সংজ্ঞা সম্পর্কে জেনেছি। এখন আমরা ভাইরাসের আবিষ্কার সম্পর্কে জানবো। আবিষ্কার থেকে পড়া শুরু করবো, চলো। দেখো, এখানে অনেকগুলো বিজ্ঞানীর নাম আছে। তো এইগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কেননা এখান থেকে এটা হচ্ছে মেডিকেলের জন্য বলবা, স্পেশালি মেডিকেলের জন্য এই চ্যাপ্টারটা টিচারদের অনেক পছন্দ। তো এখান থেকে প্রশ্ন আসে যায়, মেডিকেল থেকে তাদের সাথে পড়তেই হবে। আর এইচএসসি তেও এখান থেকে এমসিকিউ আসতে পারে। তো একটা আসার মতো জায়গা। চলো আমরা এটা কিভাবে মনে রাখতে হয় সেটা শিখি। দেখো, তোমাকে যদি এতগুলো নাম ভালো করে মনে রাখতে হবে, তাহলে তোমাকে প্রথমে একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে বিজ্ঞানী এবং বিজ্ঞানীদের আবিষ্কার, এটা আলাদা একটা পেজে লিখে নিবা। যেমন এই দেখো, এই যে এরকম করে নোট করে আলাদা কি কি কোন বিজ্ঞানী কি কি আবিষ্কার করেছেন সেটা আলাদা একটা পেজে লিখে নিবা, বারবার পড়বা, দেখবা ওটা মনে থাকবে। ঠিক আছে? তাছাড়া যদি তুমি এভাবে রিডিং করতে থাকো, এটা মনে নাও থাকতে পারে। তো যেটা বললাম সেটা করবা। চলো আমরা পড়া শুরু করি। প্রথম যে বিজ্ঞানী আছেন তিনি হলেন এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার কি করেছেন? প্রথম ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করেন। তাহলে এডওয়ার্ড জেনার প্রথমে, দাঁড়াও একটু, তাহলে এডওয়ার্ড জেনার প্রথম ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করেন। কিভাবে মনে রাখবা? ধরে নাও জেনারকে জিন ধরেছে, এখন জিনকে ছাড়াতে আসছে হুজুর। জিন বসন্তকাল ছাড়া যাবে না, গরমে বের হবে না, শীতেও বের হবে না, বর্ষাকালেও বের হবে না, জিন যাবে হচ্ছে বসন্তকালে। ঠিক আছে? এভাবে মনে রাখবা। আচ্ছা, এরপরে আছে সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ ভাইরাস হলো টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি। দেখো, তোমাদের এমসিকিউ যদি আসে সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস কোনটি, এটা হবে টিএমভি। এরপরে বিজ্ঞানী, দেখো এরপরে বিজ্ঞানী হচ্ছে অ্যাডলফ মেয়ার। উনি কি করেছেন? উনি তামাক গাছের পাতার যে ছোপ ছোপ দাগ দেখা যায় মোজাইকের মতো, ওইটাকে তামাকের টোবাকো মোজাইক রোগ হিসেবে উল্লেখ করেন। কি করেছেন? এই যে ছোপ ছোপ দাগ বিশিষ্ট রোগকে টোবাকো মোজাইক রোগ হিসেবে উল্লেখ করেন। তাহলে অ্যাডলফ মেয়ার কি করেছেন? টোবাকো মোজাইক রোগ আবিষ্কার করেছেন বলা যায়। এরপরে দেখো একজন বিজ্ঞানী ডিমিট্রি আইভানোভস্কি। উনি কি করেছেন? ওনাকে বলা হয় ভাইরাসের আবিষ্কারক। কেন বলা হয়? দেখো, দিমিত্রি আইভানোভস্কি রোগাক্রান্ত একটা তামাক পাতার রস সংগ্রহ করেছেন। রোগাক্রান্ত গাছে তামাক গাছ থেকে রস সংগ্রহ করেছেন। সেটা কি করেছেন? ব্যাকটেরিয়া রোধক ফিল্টার। আচ্ছা, ব্যাকটেরিয়া রোধক ফিল্টার কি দেখবা? ব্যাকটেরিয়া রোধক ফিল্টার কেমন? দেখো, এই যে এটা হচ্ছে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার। এটা দিয়েই আইভানোভস্কি কি করেছেন? ওই যে রোগাক্রান্ত তামাক গাছের পাতাকে এটা দিয়ে ফিল্টার করেছেন। এরপরে যে রসটা পেয়েছেন উনি, ওইটা সুস্থ একটা তামাক গাছে উনি দিয়েছেন। এরপরে দেখেন কি ওই তামাক গাছটা অসুস্থ হয়ে পড়েছে, মানে রোগাক্রান্ত হয়ে গেছে। তাহলে এই ঘটনা থেকে আইভানোভস্কি কি সিদ্ধান্ত নিলেন? উনি এটা সিদ্ধান্ত নিলেন যে যেহেতু ব্যাকটেরিয়া রোধক ফিল্টার ব্যবহার করেছেন উনি, তার মানে সেখানে তো আর কোনো ব্যাকটেরিয়া থাকবে না ওই রসের মধ্যে, তাহলে ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা নেই। তাহলে তার চেয়েও, তাহলে ওই সুস্থ গাছকে কে আক্রান্ত করলো? তার মানে ওই ফিল্টার থেকে ব্যাকটেরিয়ার চেয়েও আরো ক্ষুদ্র কিছু আছে, যেটা ওই সুস্থ গাছকে আক্রান্ত করেছে। যে ওই ক্ষুদ্র বস্তুকেই তখন ভাইরাস হিসেবে আখ্যায়িত করা হয়। এই কারণেই ওনাকে কি বলা হয়েছে? ভাইরাসের আবিষ্কারক হিসেবে চিহ্নিত করা হয়েছে, কারণ তিনি তো এই সুন্দর একটা আবিষ্কার করলেন, সবাইকে জানালেন যে ব্যাকটেরিয়ার থেকেও ক্ষুদ্র জিনিস আছে, এই জন্যই। এরপরে দেখো কোন বিজ্ঞানী আছেন, মার্টিনাস বেজারিং। ইনি কি করেছেন? এই দেখো, অ্যাডলফ মেয়ার যে নামকরণটা রোগ একটা বের করেছেন, টোবাকো মোজাইক রোগ। এই রোগটাকে মার্টিনাস বেজারিং টোবাকো মোজাইক ভাইরাস হিসেবে উল্লেখ করেন, তার মানে নামকরণ করেন। এই দেখো, টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি হিসেবে উল্লেখ করেন। তাহলে তোমার যদি প্রশ্ন আসে যে টিএমভির নামকরণ করেন কে, হবে হচ্ছে মার্টিনাস বেজারিং। এরপর দেখো কোন বিজ্ঞানী, ওয়াল্টার রিড। ওয়াল্টার রিড করেছেন সর্বপ্রথম মানবদেহে পিতজ্বর। পিতজ্বরকে কি বলা হয়? ইয়েলো ফিভারও বলা হয়। এই পিতজ্বর সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কার করেন। এটা কিভাবে মনে রাখবা? দেখো, জ্বর হলে তো আমরা পড়ি না, না, রিড রিড মানে হচ্ছে পড়া। তাহলে আমরা আমাদের যখন জ্বর হয় তখন কি আমরা পড়তে পারি? এখান থেকে মনে রাখতে পারবা যে রিড কি আবিষ্কার করেন? পিতজ্বর। সহজ না? মনে রাখবা। আচ্ছা, এরপর দেখো কোন বিজ্ঞানী আছেন। এরপর আছেন হচ্ছেন বিজ্ঞানী স্ট্যানলি। ইনি কি করেন? টিএমভি কে ক্লাসিত করেন, যার কারণে তিনি নোবেল পুরস্কার পান। তোমরা ক্রিস্টাল চেনো? ক্রিস্টাল, ক্রিস্টাল কি? দেখো ক্রিস্টাল, এগুলো হচ্ছে ক্রিস্টাল।
এটা হচ্ছে চিনির ক্রিস্টাল, বড় আকারের। আর আমরা যে এমনিতে চিনি খাই সেটাও কিন্তু একটা ক্রিস্টাল, এই দেখো ছোট ছোট, এগুলো একটা ক্রিস্টাল। আর এটা হচ্ছে কোয়ার্টজের ক্রিস্টাল, কোয়ার্টজ এর ক্রিস্টাল। এরপরে আর একটা জিনিস দেখাই, বলতো এটা কিসের ক্রিস্টাল? এটা কিসের ক্রিস্টাল বলতো? এগুলোই হচ্ছে টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাসের ক্রিস্টাল। আর স্যার স্ট্যানলি এটাই আবিষ্কার করেছেন, যার জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছেন। এবার উনি এই এটা এই ক্রিস্টালগুলো বানিয়েছেন কিভাবে দেখো। 1 টন তামাক পাতা নিয়েছেন উনি। কয় টন? 1 টন। 1 টন থেকে মাত্র 1 চামচ পেয়েছেন। কোথায় দেখো, 1 টন তামাক পাতা থেকে মাত্র 1 চামচ পরিমাণ ভাইরাল ক্রিস্টাল সংগ্রহ করেছেন। দেখ, তার মানে কতগুলো পাতা থেকে মাত্র 1 চামচ পাওয়া গিয়েছে। এরপর দেখো, এরপর কোন বিজ্ঞানী। আর দেখো সালের কথা বলি, সাল আছে যে অ্যারোজেনান কত সালে? 1796 সালে প্রথম বসন্ত রোগের ভাইরাস আবিষ্কার করেন, এটা মনে রাখবা একটু। তারপরে আছে হচ্ছে, এটা মনে রাখতে পারো, অ্যাডলফ মেয়ার কত সালে তামাকু মোজাইক রোগ উল্লেখ করেন? 1886। আরেকটা আছে হচ্ছে স্ট্যানলি কত সালে নোবেল পুরস্কার পান? কোথায়? এই যে 1946 সালে স্ট্যানলি এই যে ক্লাসিত করার কারণে নোবেল পুরস্কার পান, এটা মনে রাখবা। এই সাল এই কয়টা মনে রাখলেই হয়ে যাবে, বুঝছো? এরপরে দেখো, এরপরে দুজন বিজ্ঞানী আছেন, একজন হচ্ছেন ব্যাডেন এবং পিরি। এই দুজন কি করেছেন? এই দুজন হচ্ছে ভাইরাসের রাসায়নিক গঠন, রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেছেন। রাসায়নিক প্রকৃতি বলতে তাহলে কি বোঝায়? রাসায়নিক প্রকৃতি বলতে বোঝায় যে ভাইরাস কি কি দিয়ে গঠিত। এ দেখো, নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন। তা আমি তো আগেই জেনেছি যে ভাইরাসের দেহে দুইটা জিনিসই আছে, একটা হলো নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে ডিএনএ বা আরএনএ, আর একটা প্রোটিন যেটা আবরণ হিসেবে কাজ করে, আবরণ হিসেবে কাজ করে। আচ্ছা, এরপরে বিজ্ঞানী শ্যাফারম্যান কি করেছেন? বিজ্ঞানী শ্যাফারম্যান নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়ার অপর নাম হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। দেখো, ব্যাকটেরিয়াও বলতেছে আবার শৈবালও বলতেছে, তাহলে কোনটা আসলে? সায়ানোব্যাকটেরিয়া আসলে শৈবাল নাকি ব্যাকটেরিয়া, এটা নিয়ে একটু মতভেদ আছে। তো আমরা জেনে রাখি নীলাভ সবুজ শৈবালের অপর নাম সায়ানোব্যাকটেরিয়া। এই সায়ানোব্যাকটেরিয়াকে যে ধ্বংস করে, যে ভাইরাসটা ধ্বংস করে, সেই ভাইরাসের নাম হচ্ছে সায়ানোফাজ। আর বিজ্ঞানী শ্যাফারম্যান এটাই আবিষ্কার করেছেন। ঠিক আছে, এরপরে দেখো কোন বিজ্ঞানী লফ। বিজ্ঞানী লফ কি বলেছেন? ভাইরাস 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 জীবও না, ভাইরাস জড়ও না, ভাইরাস কি, ভাইরাস ভাইরাস, তিনি এই বিখ্যাত উক্তিটা দিয়েছেন। এরপরে বিজ্ঞানী আসে গেল। গেল কি করেছেন? গেল এইডস রোগের ভাইরাস এইচআইভি আবিষ্কার করেন। আমরা বলি না এইচআইভি হলে জীবনটা গেল গেল, একদম গেল। তো এভাবে মনে রাখবা, এইচআইভি মানে তার জীবন গেল। ঠিক আছে, এরপরে দেখো অল্টার, হার্ভেজে অল্টার, উনি কি করেছেন? হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করেছেন। হেপাটাইটিস, এই দেখো হেপাটাইটিস সি কিন্তু বি না বা এ না, এটা মনে রাখবা। এবার হেপাটাইটিস সি নিয়ে একটা কথা বলি, দেখো হেপাটাইটিস, এই যে দেখো আইটিস, আইটিস মানে কি? আইটিস মানে হচ্ছে প্রদাহ, প্রদাহ বা ইনফ্ল্যামেশন। তাহলে এখানে হেপাটাইটিস বলতে কি বোঝাইছে? হেপাটাইটিস বলতে বুঝিয়েছে ইনফ্ল্যামেশন অফ হেপাটিক, মানে হচ্ছে যকৃতের প্রদাহ। যকৃতের প্রদাহকে কি বলা হয়? হেপাটাইটিস বলা হয়। ঠিক আছে, এরপরে এই যেটা আমরা পড়ে আসছি, ব্যাডেন এবং পিয়ের ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন। এবার দেখো একটা জিনিস এখানে আর একটা আছে যে স্ট্যানলেকে ভাইরোলজির জনক বলা হয়। তাহলে স্ট্যানলে দুইটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে উনি কেলাসিত করার কারণে, ভাইরাসকে কেলাসিত করার কারণে নোবেল পুরস্কার পেয়েছেন। আর কি, ওনাকে ভাইরোলজির জনক বলা হয়। তাহলে এই কয়টা বিজ্ঞানীর নাম মনে রাখলে হচ্ছে, এগুলো বললে আমি তো খাতায় নোট করে নিবা, তারপর এটা বারে বারে পড়বা, দেখবো মুখস্থ হয়ে গেছে। এখান থেকে আর কি পড়বো? আচ্ছা, আয়তন পড়বে। এবার দেখো আয়তন পড়ি। আয়তন কি? ভাইরাসের গড় ব্যাস হচ্ছে 8 থেকে 300 ন্যানোমিটার। কত? 8 থেকে 300। দেখো এর মধ্যে হচ্ছে 12 ন্যানোমিটার হচ্ছে পলিও ভাইরাস, পলিও ভাইরাসের ব্যাস তার মানে 12 ন্যানোমিটার, এবং 300 ন্যানোমিটার হচ্ছে তামাকের মোজাইক ভাইরাসের ব্যাস। এরপর সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস কোনটা? সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস হলো গবাদি পশু ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস, যার যার ব্যাস হচ্ছে 8 থেকে 12 ন্যানোমিটার।
এরপরে এটা মনে রাখতে পারো, ভ্যাকসিন ও ভ্যারিওলা ভাইরাস 280 থেকে 300 ন্যানোমিটার, এখান থেকে এগুলোই। আচ্ছা, এরপরে পেজে যাই। এই যে এভাবে লিখে নিবা, বলছি এভাবে লিখে নিবা, তাহলে মনে থাকবে। এরপরে হচ্ছে এই দেখো, এখানে যা এতগুলো ভাইরাসের দেওয়া আছে, কোনটা কি আকৃতি এটা আমরা পরে পড়বো, এগুলো এখনই না, আমরা অন্যটা পড়ি। এই যে এখানে আরেকজন বিজ্ঞানী আছেন স্যালে, বিজ্ঞানী স্যালে কি বলেছেন, বিজ্ঞানী স্যালে স্যালে বলেছেন ভাইরাস ভাইরাস রাসায়নিক অণু ও সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ে এক প্রকার বস্তু। তাহলে বিজ্ঞানী স্যালের এটাও একটু মনে রাখবা। এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ অ্যান্ড এমসিকিউ অলসো। দেখো, ভাইরাসের জড় জড় রাসায়নিক বৈশিষ্ট্য এবং ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য, এই দুটা থেকে তোমার সিকিউ প্রশ্ন আসবে যে ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্যগুলো লেখো বা জীবীয় বৈশিষ্ট্যগুলো লেখো, বা এমসিকিউ আসবে কোনটা নিচে কোনটি জড় বৈশিষ্ট্য নয় বা নিচে কোনটি জীবীয় বৈশিষ্ট্য, এভাবে। চলো আমরা পড়া শুরু করি। দেখো, জড় বৈশিষ্ট্যের মধ্যে কি আছে, ভাইরাস অকোষীয়, অকোষীয় মানে তার মধ্যে কোষীয় কোনো কিছুই থাকবে না, সাইটোপ্লাজম, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এগুলো কিছুই থাকবে না। আর কি, এরপরে অতি আণুবীক্ষণিক, অতি আণুবীক্ষণিক কেন বলা হয়, ওই যে বলেছি ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে এটাকে দেখার জন্য, সাধারণ অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না, এই জন্যই ভাইরাসকে বলা হয় অতি আণুবীক্ষণিক। আর এগুলো জড় ও রাসায়নিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এরপর কোনো বিপাকীয় এনজাইম নেই। ভাইরাস কি জীব, আমরা পড়ে আসছি ভাইরাস জীব নয়, একটা বস্তু। তাহলে ও যেহেতু জীব নয়, ওর কোনো বিপাকীয় কাজ নেই, বিপাকীয় যেহেতু কোনো কাজ নেই, ওর তো কোনো এনজাইমও থাকবে না, তাই না? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা পড়লাম যে এনজাইম নেই, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম ভাইরাস রয়েছে যার মধ্যে এনজাইম আছে। তো ওই কয়টা ব্যতিক্রম মনে রাখতে হবে। এরপরে দেখো হচ্ছে স্বাধীনভাবে প্রজননক্ষম নয়, স্বাধীনভাবে প্রজননক্ষম নয়, ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে কিন্তু প্রজননক্ষম নয়, যেহেতু এটা জীব না, প্রজনন কিভাবে করবে বলো, প্রজননক্ষম নয়, শেষ। এরপর ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টার যোগ্য নয়, ওই যে আমরা দেখে আসলাম আইভানোভস্কি, বিজ্ঞানী আইভানোভস্কি কি করেছেন, ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ফিল্টার করেছেন, কিন্তু তারপরও তো ভাইরাস বের হয়ে আসছে ওখান থেকে, তার মানে ভাইরাসকে পৃথক করতে পারে না, ফিল্টার যোগ্য নয়। এরপরে ভাইরাসকে ক্লাসিত করা যায়, ক্লাসিত করা মানে জানো, সেন্ট্রিফিউজ করে, সেন্ট্রিফিউজ করা যায়। আচ্ছা, সেন্ট্রিফিউজ মানে কি, সেন্ট্রিফিউজ হলো একটা যন্ত্র যেখানে সেটা হচ্ছে ঘুরতে থাকে, বুঝছো, ঘুরতে থাকে। তো ওখানে যদি তুমি কোনো তরল পদার্থ দাও, সেই তরল পদার্থের মধ্যে দেখা যাবে ভারী অংশটুকু, সেই অংশটুকু নিচে নেমে যাবে এবং হালকা হালকা যে তরল পদার্থ রয়েছে সেটা উপরে পৃথক হয়ে যাবে, মানে ভারী আর হালকা পদার্থ পৃথক হয়ে যাবে, এটাকে বলা হয় সেন্ট্রিফিউজ যন্ত্র। এরপরে ব্যাপন করা যায়, মানে অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে কোনো কিছুর স্থানান্তরকে বলা হয় ব্যাপন। এরপরে পানির সাথে মিশে সাসপেনশন তৈরি করা যায়। সাসপেনশন কি, দেখো তোমরা ওই ছোটবেলায় ওই ফাইলগুলো দেখেছো কিনা, ওষুধের যে পাউডার জাতীয় ফাইল বাজার থেকে কিনে আনা হয়, তারপরে সেখানে পানি মিশে একটা অবস্থা সৃষ্টি করা হয়, তরল সৃষ্টি করা হয়, ওইটাকেই বলা হয় সাসপেনশন। সাসপেনশনের আরো কি উদাহরণ রয়েছে, যেমন ধরেন আটার সাথে পানি মেশালা, এটা এটা একটা সাসপেনশন। আবার কাদামাটি, এটাও একটা সাসপেনশন, বুঝেছো তাহলে সাসপেনশন কি। তারপরে তলানিকরণ করা যায়, তলানিকরণ তো চেনো, নিচে কিছু জমানো। এরপরে হচ্ছে ভাইরাস রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়, আমরা পড়ে আসছি ভাইরাস নিষ্ক্রিয়। এরপরে দৈহিক বৃদ্ধি নেই, পরিবেশের উদ্দীপনায় সাড়া দেয় না, প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র, আমরা জানি ভাইরাসের দেহে মাত্র দুইটা জিনিসই রয়েছে, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। এরপরে দেখো, অ্যান্টিবায়োটিক এদের দেহে কোনোরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না, তার মানে ভাইরাস জনিত রোগে কোনোরূপ অ্যান্টিবায়োটিক খেলেও কোনো কাজ হবে না, কারণ অ্যান্টিবায়োটিক তো এদের দেহে কোনো কাজই করে না। তাও আমরা কি করি, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক নিয়ে, যেটা উচিত আর কি। এরপর দেখো ভাইরাসের জড় বৈশিষ্ট্য শেষ, এবার জীবীয় বৈশিষ্ট্য শুরু করি। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি কি হয়, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি হয়, মাল্টিপ্লিকেশন নট রেপ্লিকেশন, বংশবৃদ্ধি হয় না, ভাইরাসের ক্ষেত্রে শুধুমাত্র সংখ্যা বৃদ্ধি হয়, বংশবৃদ্ধি হবে না। এরপরে হচ্ছে মাতৃ বৈশিষ্ট্যের বজায় থাকে, যেহেতু দেখো বংশবৃদ্ধি হলে কি হবে, যে এটার যে বৈশিষ্ট্য রয়েছে সেটা কিন্তু পরবর্তী প্রজন্মেতে আলাদা একটু অন্যরকম হয়ে যায়, পার্থক্য সৃষ্টি হয়। কিন্তু যেহেতু ভাইরাস সংখ্যা বৃদ্ধি করছে, তাহলে এর তো কোনো কিছু পাল্টানোর কোনো কথা না, এজন্য ওর মধ্যে যা আছে সেটাই পরবর্তীতে বংশধরে একই রকম বৈশিষ্ট্য থাকে, তার মানে মাতৃ বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বজায় থাকে। এরপরে দেখো,
ভাইরাসের দেহ জেনেটিক বস্তু ডিএনএ অথবা আরএনএ এবং প্রোটিন দিয়ে গঠিত। এই ডিএনএ আরএনএ মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এরপরে দেখো কি আছে। এটা হচ্ছে এরপরে আছে বাধ্যতামূলক পরজীবী। বাধ্যতামূলক পরজীবী কেন? ওই যে পোষক দেহ বা হোস্ট লাগে, তাছাড়া সে সবসময় নিষ্ক্রিয় থাকে, শুধুমাত্র হোস্টের দেহেই যখন প্রবেশ করে তখনই সে সক্রিয় হয়ে যায়, এই জন্য বাধ্যতামূলক পরজীবী বলা হয়। ভাইরাসের পরিব্যক্তি এবং প্রকরণ ঘটে। দেখো পরিব্যক্তি কি? পরিব্যক্তি বা মিউটেশন হচ্ছে তোমার জিনের পরিবর্তন। ভাইরাসের দেহে আমরা কি বললাম, নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ বা আরএনএ থাকে, আর আমরা কি জানি ডিএনএ বা আরএনএ এর মধ্যে জিন থাকে। ওই জিনের যখন পরিবর্তন হয় তখন সেটাকেই বলা হয় পরিব্যক্তি বা মিউটেশন। আর প্রকরণ কি? প্রকরণ হচ্ছে, দেখো তোমার যখন মিউটেশন করতে করতে একটা অন্যরকম টাইপ সৃষ্টি হয়ে যায়, অন্যরকম একটা ধরন চলে আসে, সেটাকেই বলা হচ্ছে ভ্যারিয়েশন বা প্রকরণ। যেমন আমরা করোনার সময় দেখেছি বিভিন্ন ধরনের কয়েকদিন পর পর টাইপ চলে আসতো, এই টাইপ চলে আসছে করোনা, শুনেছি না আমরা? তো ওইটাই ভ্যারিয়েশন সৃষ্টি হয়েছে ভাইরাসে। আর করোনা কিন্তু একটা ভাইরাস, এটা তো জানো, করোনা ভাইরাস শুনেছি। আচ্ছা, এরপরে কি রয়েছে? অভিযোজন ক্ষমতা। দাঁড়াও এক মিনিট। আচ্ছা, অভিযোজন ক্ষমতা রয়েছে। অভিযোজন ক্ষমতা কি? নতুন একটা পরিবেশে টিকে থাকার যে বৈশিষ্ট্যগুলো থাকা, বৈশিষ্ট্যের কারণে সে নতুন একটা পরিবেশে টিকে থাকতে পারে, সেটাকে বলা হয় হচ্ছে অভিযোজন ক্ষমতা। জিনগত পুনর্বিন্যাস বা জেনেটিক রিকম্বিনেশন ঘটতে দেখা যায়। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম, এগুলো হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য, যেমন সংখ্যাবৃদ্ধি ঘটানো, মাতৃভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে। আচ্ছা, এগুলো হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য। তাহলে জড় বৈশিষ্ট্য এবং জীবীয় বৈশিষ্ট্য তোমরা মনে রাখবে ভালো করে। এরপরে আমরা কি পড়বো? এরপরে পড়বো হচ্ছে ভাইরাসের গঠন। এটা ইম্পর্টেন্ট একটা পার্ট আসছে। চলো এটা আমরা একটু অন্যভাবে পড়ে আসি, দেখে আসি এটা চিত্র। এই যে দেখো, এই চিত্রটা একটু দেখি। এখানে কি দেখো, এই যে মাঝে এগুলো দেখছো, এগুলোকে বলা হয় নিউক্লিক অ্যাসিড, মানে এর মধ্যে রয়েছে ডিএনএ বা আরএনএ। এখন তোমাদেরকে শুরুতে একটা কথা বলেছিলাম, যে সংজ্ঞার সময়ে বলেছিলাম যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে 4 ধরনের টাইপ রয়েছে ডিএনএ এবং আরএনএ। সেগুলো কি? সেগুলো হচ্ছে ডিএনএ বা আরএনএ মানুষের ক্ষেত্রে ডিএনএ বা আরএনএ সব সময় নির্দিষ্ট। দেখো ডিএনএ হচ্ছে মানবদের অন্যান্য সব জায়গায়, দেখো ভাইরাস ব্যতীত অন্যান্য সব জায়গায় ডিএনএ দ্বিসূত্রক, সবসময় দ্বিসূত্রক। আরএনএ কি? একসূত্রক। তাহলে অন্যান্য সব প্রাণীর ক্ষেত্রে ডিএনএ দ্বিসূত্রক, আরএনএ একসূত্রক, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখবো যে ডিএনএ দ্বিসূত্রকও হয়, এবং কিছু 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 টাইপের ক্ষেত্রে ডিএনএ হচ্ছে একসূত্রক। আবার আরএনএ এর ক্ষেত্রেও সেম, আরএনএ একসূত্রক জানি, কিন্তু ভাইরাসের দেহে দেখবো আবার ব্যতিক্রম হিসেবে দ্বিসূত্রক রয়েছে। তাহলে কয়টা টাইপ হলো ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ এবং আরএনএ? 4টা টাইপ। দ্বিসূত্রক ডিএনএ, একসূত্রক ডিএনএ, আবার হচ্ছে দ্বিসূত্রক আরএনএ, একসূত্রক আরএনএ। এই 4টা টাইপ হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে দেখা যেতে পারে, দেখা যায়। তো আমাদের এই যে মাঝখানে এখানে থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অথবা আরএনএ। দেখবা ডিএনএ বা আরএনএ বলেছি, মানে যদি ডিএনএ থাকে তাহলে আরএনএ থাকবে না, আর আরএনএ যদি থাকে তাহলে ডিএনএ থাকবে না, যে কোন একটা থাকবে। শেষ। নিউক্লিক আমরা হচ্ছে মাঝখানেটা পড়লাম। এবার দেখো এই যে এখানে দেখতেছো, এই ঘিরে রয়েছে নিউক্লিক অ্যাসিডকে ঘিরে যা রয়েছে সেটাকে বলা হয় ক্যাপসিড। কি বলা হয়? ক্যাপসিড। এই ক্যাপসিড বা প্রোটিন আবরণ, ক্যাপসিড কি বলা হয়? প্রোটিন আবরণ। আর দেখো এই যে ছোট ছোট এগুলো দেখছো, এগুলো একক, ক্যাপসিড গঠনকারী একক। এই ক্যাপসিড গঠনকারী একককে আবার বলা হয় ক্যাপসোমিয়ার। কি বলা হয়? ক্যাপসোমিয়ার। ঠিক আছে, তাহলে মাঝখানেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এটাকে ঘিরে যা থাকবে সেটাকে বলা হচ্ছে ক্যাপসিড। ক্যাপসিডের ছোট ছোট এই যে ছোট ছোট একককে বলা হয় ক্যাপসোমিয়ার। এরপরে একটা জিনিস দেখো, দাঁড়াও একটু মুছে নিই। এরপর একটা জিনিস, সেটা হলো আমরা তো জানি যে ভাইরাসের দেহে 2টা জিনিস থাকে শুধু, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন আবরণ। তাহলে বলবা জিজ্ঞেস করতে পারো যে এটা তাহলে কি? এই যে বাইরে দিয়ে যে একটা আবরণের মতো, তাহলে এটা কি? এটা সবগুলোর ক্ষেত্রে থাকে না, ব্যতিক্রম। আমি তো আগে বলেছি ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রমের ক্ষেত্রে কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে বাইরে আরো একটা আবরণ রয়েছে, প্রোটিন আবরণের বাইরেও আর একটা আবরণ রয়েছে, যে এটাকে এনভালাপ। এটা এটা হচ্ছে এনভালাপ কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে, সেই আবরণটা। আর এই যে দেখছো কাটার মতো, এটাকে বলা হয় স্পাইক।
কাটার মতো এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় স্পাইক। ঠিক আছে, তাহলে আমরা ভাইরাসের একটা সাধারণ সাধারণ ভাইরাসের একটু গঠন সম্পর্কে জানলাম কি রয়েছে। বুঝতে পারছো তো? ভিতরে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, বাইরে ক্যাপসিড, এগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার। কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে বাইরে আরো একটা আবরণ থাকে, সেটাকে বলা হয় এনভেলাপ। আর হচ্ছে এই কাটার মতো এগুলোকে বলা হয় কি? স্পাইক। ঠিক আছে, এবার একটু রিডিং এ যাই। দেখো, এক মিনিট। এই দেখো, কেন্দ্রীয় বস্তু হিসেবে কি রয়েছে? নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ। ঠিক আছে, এরপরে ক্যাপসিড। ক্যাপসিড হচ্ছে ক্যাপসিড তথা প্রোটিন আবরণ। এরপরে হচ্ছে ক্যাপসিড কতগুলো সাব ইউনিট নিয়ে গঠিত, এই সাব ইউনিটকে বলা হয় ক্যাপসোমিয়ার, আমরা পড়ে আসছি। এরপরে দেখো কি কণ্টক আবরণের বাইরে এই যে ক্যাপসিডের বহিস্থ আবরণ মসৃণ বা কণ্টকিত হতে পারে, এই কণ্টকগুলোকে বলা হয় স্পাইক, আমরা স্পাইক দেখে আসছি। এই যে এনভেলপ, কোনো কোনো ভাইরাসের ক্ষেত্রে ক্যাপসিডের বাইরেও একটা আবরণ থাকে, সেটাকে বলা হয় এনভেলপ, এটা পড়ে আসছি। এরপরে দেখো রাসায়নিক গঠন দেখবো আমরা। কি দেখবো? রাসায়নিক গঠন। এখন দেখো, নিউক্লিক অ্যাসিড বা কেন্দ্রীয় বস্তু, কারণ এটা কেন্দ্রে থাকে। এখানে কি হয়? এই যে এখানে দেখো, কখনোই একই সাথে ডিএনএ ও আরএনএ অবস্থান করে না, এটা তো আমরা বলে আসছি। অধিকাংশ উদ্ভিদ ভাইরাসে আরএনএ এবং প্রাণী ভাইরাসে কি থাকে? ডিএনএ, এটা আমরা জানি। উদ্ভিদ ভাইরাস সবসময় আরএনএ হয় এবং প্রাণী ভাইরাস ডিএনএ হয়। আবার ব্যতিক্রম আছে, এখানেও ব্যতিক্রম। দেখো, এই যে ফুলকপির মোজাইক ভাইরাসে ডিএনএ থাকে, ফুলকপিতে একটা উদ্ভিদ, তাও এটার মধ্যে ডিএনএ রয়েছে। তো ব্যতিক্রম যেগুলো আছে না, তোমাদের পুরো বই মিলে দেখবা ব্যতিক্রম থেকে বেশি প্রশ্ন আসে। তো ব্যতিক্রম গুলো ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা। এরপরে দেখো, ক্যাপসিড নিয়ে পড়বো আমরা। ক্যাপসিড কি? ক্যাপসিড বা প্রোটিন। এই ক্যাপসিড কি করে? এই ক্যাপসিড হচ্ছে সাধারণত জৈবিক দিক দিয়ে নিষ্ক্রিয়। কি? জৈবিক দিক দিয়ে নিষ্ক্রিয়। এরপর ক্যাপসিডের প্রধান কাজ কি? ক্যাপসিডের প্রধান কাজ হলো নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করা। প্রধান কাজ হচ্ছে নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করা, এটা নিউক্লিক অ্যাসিডকে ঘিরে ধরে রাখে আর নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করে। এরপরে হচ্ছে পোষক দেহের সংক্রমণেও সহায়তা করে। কি করে? এই এই ক্যাপসিডের প্রোটিন আবরণী মূলত হচ্ছে পোষক দেহ আক্রমণ করে। বুঝছো? এরপর হচ্ছে এটা তো জানি সুরক্ষা করে। এবার অ্যান্টিজেন হিসেবে কাজ করে। অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন হচ্ছে সহজ কথা বলতে গেলে তোমার দেহের মধ্যে বলতে রক্তের মধ্যে বাইরে থেকে যা প্রবেশ করে, বাইরে থেকে যেসব জীবাণু প্রবেশ করে সেগুলোকেই বলা হয় অ্যান্টিজেন। আর অ্যান্টিবডি কি? তাহলে অ্যান্টিজেনের বিরুদ্ধে যেগুলো দেহের ভিতর থেকে সৃষ্টি হয় অ্যান্টিজেনকে প্রতিহত করার জন্য, সেটাকেই বলা হচ্ছে তাহলে অ্যান্টিবডি। বুঝলা? তাহলে অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন হচ্ছে বাইরে থেকে তোমার রক্তের মধ্যে যে জীবাণুগুলো প্রবেশ করে সেগুলোই হচ্ছে অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন হিসেবে কাজ করে কি? এই যে এই ক্যাপসিড বা প্রোটিন। এরপর আছে সর্দি জ্বরে হাসির উদ্রেক করে। এই যে হাসি, সর্দি জ্বরের সময় যে হাসি হয়, এটা হচ্ছে, দেখো আমরা পড়েছি না, এই যে এই দেখো স্পাইক গুলো রয়েছে। মোট কথা হচ্ছে ক্যাপসিড বা প্রোটিন আবরণের কারণেই সর্দি জ্বরের সময় হাসির উদ্রেক হয়। তাহলে এই কাজগুলো মনে রাখবা, যে নিষ্ক্রিয়, প্রধান কাজ কি? নিউক্লিক অ্যাসিডকে রক্ষা করা, দেহ সংক্রমণ করে, তারপর অ্যান্টিজেন হিসেবে কাজ করে, সর্দি জ্বরে এটি হাসি উদ্রেক করে। এগুলো না তোমরা হচ্ছে নোট করে পড়বা, পয়েন্ট পয়েন্ট করে মনে রাখবা, তাহলে মনে থাকবে। এরপর আমরা পড়বো বহিঃস্থ আবরণ। বলেছিলাম না, কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে বহিঃস্থ আরো একটা আবরণ রয়েছে ক্যাপসিডের বাইরেও। তো সেটাই এখানে বলা হয়েছে। কোন কোন ভাইরাসের ক্ষেত্রে রয়েছে? ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তারপরে হচ্ছে হার্পিস ভাইরাস, তারপরে এইচআইভি ভাইরাস, এরপরে হচ্ছে করোনা ভাইরাস। এগুলোর ক্ষেত্রে কি আছে? বহিঃস্থ আবরণ রয়েছে। তা আমরা হচ্ছে পড়বো, এই কয়টা মনে রাখবো। কোন কোন এমসিকিউ আসতে পারে? কোন কোন নিচের কোন ভাইরাসের বহিঃস্থ আবরণ রয়েছে, বা নিচের কোন ভাইরাসের বহিঃস্থ আবরণ নেই? তখন এটা মনে রাখবা। এটা কিভাবে মনে রাখবা? আচ্ছা, এটা আমরা একটা জিনিস দিয়ে মনে রাখতে পারি, লিখে নাও। এটা হচ্ছে এইচআইভি করোনা। এইচআইভি করোনা দিয়ে আমরা এটা মনে রাখতে পারি। দেখো, এইচআইভি দিয়ে তো আমরা এইচআইভি দিয়ে তো এইচআইভি হয়, করোনা দিয়ে করোনায় মনে রাখবো। কিন্তু দেখো, এইচআইভির এইচ দিয়ে আরেকটা মনে রাখতে পারি, সেটা হলো হারপিস। এইচআইভির এইচ দিয়ে মনে রাখবো হারপিস। আর আই দিয়ে কি মনে রাখবো? আই দিয়ে মনে রাখবো হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। তাহলে এখান থেকে আমরা চারটা মনে রাখতে পারবো না, এইচআইভি করোনা দিয়েই আমরা চারটা মনে রাখতে পারবো। এভাবে মনে রাখবা।
ঠিক আছে, এরপরে দেখো আর একটা জিনিসের নাম রয়েছে, সেগুলো হচ্ছে কোথায়, লিপোপ্রোটিন। লিপিড বা লিপোপ্রোটিন স্তরের এককে পেলপোমিয়ার বলা হয়। দেখো লিপোপ্রোটিন কি, লিপোপ্রোটিন হচ্ছে লিপিড প্লাস প্রোটিন, মানে লিপিড আর প্রোটিন দিয়ে যেটা যেটা গঠিত সেটাকেই বলা হয় লিপোপ্রোটিন। লিপিড বা লিপোপ্রোটিন স্তরের এককে কি বলা হয়, পেলপোমিয়ার। যেমন আমরা পড়েছি না ক্যাপসিড, ক্যাপসিডের এককে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার, সেরকম লিপোপ্রোটিন স্তরের এককে বলা হয় পেলপোমিয়ার। এবার লিপোপ্রোটিন, লিপোপ্রোটিন আবরণবিষ্ট ভাইরাসকে কি বলা হবে, লিপোভাইরাস বলা হবে। কি বলা হবে, লিপোভাইরাস বলা হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, এনভেলপ বিহীন ভাইরাসকে কি ভাইরাস বলা হয়, নগ্ন ভাইরাস বলা হয়। তোমার এমসিকিউ তো আসতে পারে যে নিচের কোনটি নগ্ন ভাইরাস। ঠিক আছে, তা এই চারটা এখান থেকে তিনটা দিবে আর একটা বাইরে থেকে দিবে, সেটা সেখান থেকে বলা হবে নিচে কোনটি কি বললাম, এনভেলপ বিহীন ভাইরাস, সেটা ওইটা হবে তাহলে অ্যান্সার, এই চারটা বাদে। ঠিক আছে, এরপর দেখো এনজাইম পড়বো আমরা। কি পড়বো, এনজাইম। এনজাইম, দেখো আমরা পড়ে আসছি না যে ভাইরাসের কোনো এনজাইম নেই, যেহেতু ওর কোনো বিপাকীয় কাজ হয় না, তাই কোনো এনজাইম নেই। কিন্তু ওই যে ব্যতিক্রম, ব্যতিক্রম দেখো এখানে ব্যতিক্রম তিনটা আছে, ব্যতিক্রম ভাইরাস কয়টা, তিনটা। সেগুলো কি কি, এই যে ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ কি, ব্যাকটেরিয়াকে যে, ফাজ মানে কি, ফাজ মানে হচ্ছে ভক্ষণ করা বা বিদীর্ণ করা, ধ্বংস করা টাইপের। তাহলে যে ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে বা ব্যাকটেরিয়াকে বিদীর্ণ করে, ভক্ষণ করে, তাকেই বলা হচ্ছে ব্যাকটেরিওফাজ। তাই ব্যাকটেরিওফাজ ভাইরাসে কি রয়েছে, লাইসোজাইম এনজাইম রয়েছে। ব্যাকটেরিওফাজে রয়েছে লাইসোজাইম এনজাইম। এরপর রয়েছে ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস রয়েছে নিউরামিনিডেজ, ইনফ্লুয়েঞ্জায় কি রয়েছে, নিউরামিনিডেজ। এরপর এইচআইভি ভাইরাসে রয়েছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। তাহলে এটা হচ্ছে দ্রুত মনে রাখবা, মুখস্থ করবা কয়েকবার তাহলে হয়ে যাবে। ব্যাকটেরিওফাজে রয়েছে লাইসোজাইম, ইনফ্লুয়েঞ্জা নিউরামিনিডেজ, এইচআইভি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। ঠিক আছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি হয়, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ মানে কি, দেখো সাধারণত ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হয়, এটা এটা হচ্ছে আসল জিনিস। কিন্তু যখন এর ব্যতিক্রম, এর উল্টাটা হয়, আরএনএ থেকে ডিএনএ সৃষ্টি হয়, সেটাকেই বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এইচআইভির ক্ষেত্রে আমাদের হচ্ছে আরএনএ থেকে ডিএনএ সৃষ্টি হয়, এজন্যই আমাদের এইচআইভি ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপ্টেড এনজাইম লাগে। ঠিক আছে, আচ্ছা আমাদের এনজাইম শেষ, এরপরে দেখি কি আছে। এবার দেখো ভাইরাসের প্রকারভেদ, এটা ইম্পর্টেন্ট তোমার এমসিকিউতে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি থাকে তাহলে সেটা এটা। ঠিক আছে, তোমাদের এইচএসসির জন্য, মেডিকেল যারা দিবা তাদের জন্য তো মাস্ট। ঠিক আছে, দেখো আমরা এগুলো কিভাবে মনে রাখা যায় সহজে দেখি, শিখি একটু। দেখো আকৃতি অনুযায়ী, প্রথম আমরা কি করবো, আকৃতি অনুযায়ী প্রথমেই কি আছে, দণ্ডাকার বা রড শেপ, দণ্ডাকার বা রড শেপ। এটাকে আমরা কিভাবে মনে রাখবো, এটাকে আমরা মনে রাখবো এটিএম দিয়ে। কি দিয়ে, এটিএম দিয়ে। আচ্ছা এটিএম দিয়ে কি, এতে দেখো, এতে হচ্ছে আলফা আলফা মোজাইক ভাইরাস, এতে আলফা আলফা, টিতে টোবাকো মোজাইক ভাইরাস, টিতে টোবাকো মোজাইক ভাইরাস, আর এমতে, এমতে হবে হচ্ছে মাম্পস ভাইরাস। তাহলে এটিএম দিয়ে আমরা মনে রাখতে পারবো না, এটিএম দিয়ে দণ্ডাকার সবগুলো ভাইরাস আমরা মনে রাখতে পারবো, শেষ। এরপরে হচ্ছে গোলাকার ভাইরাস, দেখো গোলাকার ভাইরাসের ক্ষেত্রে আহ একটা জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে, ধরো লিখি, লিখবো হচ্ছে টিপু পিএইচডি করছে। কি মনে রাখবো, সরি এক মিনিট, হুম কি লিখবো, টিপু, টিপু পিএইচডি করছে, পিএইচডি করছে। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো এখান থেকে কিভাবে মনে রাখবো, টিপু দিয়ে কি মনে রাখবো, টিপু দিয়ে মনে রাখবো হচ্ছে টিআইভি, টিপু দিয়ে টিআইভি, পি দিয়ে, পি দিয়ে পলিও, পি দিয়ে পলিও ভাইরাস, এইচ দিয়ে এইচআইভি ভাইরাস, এইচ দিয়ে কি, এইচআইভি, এইচ দিয়ে মনে রাখবো হচ্ছে এইচআইভি ভাইরাস। এরপরে কি, ডিতে,
ডিতে হচ্ছে ডেঙ্গু ভাইরাস, এই দেখো ডিতে ডেঙ্গু ভাইরাস। তাহলে টিপু পিএইচডি করছে দিয়ে আমরা মনে রাখতে পারবো হচ্ছে গোলাকার ভাইরাসগুলো। টিপুতে টিআইভি, পিতে পোলিও, এইচতে এইচআইভি, ডিতে ডেঙ্গু। শেষ আমাদের তাহলে গোলাকার ভাইরাস শেষ। এরপরে ঘনক্ষেত্রাকার, এরপর কি পড়বো? ঘনক্ষেত্রাকার বা ভুজাকার, কিউবিকাল আর পলিগনাল। তোমরা এই ইংলিশ টার্মস গুলো মনে রাখবা, কখনো কখনো এমসিকিউতে ইংলিশ টার্মসও ইউজ হয়। তো সেক্ষেত্রে ইংলিশ না জেনে গেলে আবার বুঝতে পারবে না কোন ভাইরাসের কথা বলেছে। তো ইংলিশ গুলো পড়বা, বাংলাগুলো পড়বা। এখন কিন্তু মেডিকেলের ক্ষেত্রে ইংলিশ টার্মস ইউজ করা হচ্ছে বেশি বেশি, তো বুঝতেই পারছো এটার ইম্পর্টেন্স কি। আচ্ছা, ঘনক্ষেত্রাকার মনে রাখবো হচ্ছে হাভা দিয়ে। কি দিয়ে? হাভা দিয়ে। আমরা বলি না, বোকা শোকা মানুষকে আমরা বলি না হাবা গোবা, তো আমরা ওই হাবা গোবা থেকে হাবা নিয়ে আসছি। হাবাতে, হাবাতে কি মনে রাখবো? হাবাতে হারপিস, হাতে হারপিস, আর ভাতে ভ্যাকসিনিয়াম। ভাতে কি? ভ্যাকসিনিয়াম। ঠিক আছে, তাহলে হাবা দিয়ে আমরা ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার মনে রাখলাম। এটা শেষ। এরপরে দেখা হচ্ছে ব্যাঙ্গাচি আকার। কি রয়েছে? ব্যাঙ্গাচি আকার বা ট্যাডপোল। সরি, এক মিনিট। আচ্ছা, ব্যাঙ্গাচি আকার বা ট্যাডপোল, এখানে রয়েছে T2, T4, T6। এটা তোমাকে কোনো ট্রিক লাগবে না, এটা এমনি মনে থাকবে। দেখো, ব্যাঙাচি আকারে ইংলিশ কি? ট্যাডপোল। এই টি থেকে আসছে T2, T4, T6। ঠিক আছে, সিলিন্ড্রিক। এরপর রয়েছে সিলিন্ড্রিকাল বা সূত্রাকার বা থ্রেড শেপড। আচ্ছা, এটা কি আছে? এটা হচ্ছে ইবোলা ও মোটর স্ট্রিক্ট ভাইরাস। এটা এটা মনে রাখার জন্য তোমাদের ট্রিক্স লাগবে। এটা মনে রাখার জন্য ট্রিক্স কি লাগবে? মনে থাকবে না? সিলিন্ড্রিকাল বা সূত্রাকার, ইবোলা ভাইরাস ও মোটর স্ট্রিক্ট ভাইরাস। যদি মনে না থাকে তাহলে এটা লিখে নিতে পারো। কি লিখে নিতে পারো? সিলেক্টেড ইমো, সিলেক্টেড ইমো লিখে নেই। সিলেক্টেড ইমো। তো এটা কিভাবে মনে রাখবো? সিলেক্টেড দিয়ে সিলিন্ড্রিকাল বা সূত্রাকার, সিলেক্টেড দিয়ে মনে রাখবো সিলিন্ড্রিকাল বা সূত্রাকার। আর ইমো দিয়ে কি মনে রাখবো? ইতে, ইতে মনে রাখবো হচ্ছে ইবোলা ভাইরাস, ইতে ইবোলা ভাইরাস। আর মতে মোটর স্ট্রিক্ট ভাইরাস। তাহলে সিলেক্টেড ইমো দিয়ে আমরা সিলিন্ড্রিকাল বা সূত্রাকার ভাইরাস গুলো মনে রাখতে পারবো। এরপরে রয়েছে ডিম্বাকার, ওভারশেড। ডিম্বাকার বা ওভারশেড, এটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এটা মনে থাকবে, একটাই আছে ডিম্বাকার। ডিম্বাকার ভাইরাসের মধ্যে পড়া হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তাও যদি মনে না থাকে তাহলে ইন্ডিয়া দিয়ে মনে রাখবা। কি দিয়ে মনে রাখবা? ইন্ডিয়া দিয়ে। কি লিখতেছি আমি এগুলো? দেখো, ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে ইনতে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আর ডিতে ডিম্বাকার। ইন্ডিয়া দিয়ে আমরা ডিম্বাকার গুলো মনে রাখবো। দেখো, তোমাদের ট্রিক্স গুলো কেন দিচ্ছি? যাদের একদমই এমনিতে মনে থাকে না তারা হচ্ছে ট্রিক্স দিয়ে পড়বা, একদমই মনে রাখতে পারতেছো না তারা। আর যারা এমনিতে মনে রাখতে পারতেছো তারা তো একদম ভালো। কারণ তোমরা দেখা গেল পরীক্ষার সময় তোমাদের এই ট্রিক্স গুলো মনে থাকবে, কিন্তু কি পড়েছো এগুলো দিয়ে, এগুলো মনে থাকবে না। তো আমার কথা হচ্ছে, তোমরা যদি এমনিতে মনে রাখতে পারো সেটাই তোমাদের জন্য সবচেয়ে ভালো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী। আমরা এতক্ষণ পড়লাম আকৃতি অনুযায়ী, এরপরে পড়বো হচ্ছে নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী। দেখো, নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিএনএ আর একটা আরএনএ। আমরা পড়ে আসছি কয়টা টাইপ থাকে? চারটা টাইপ: দ্বিসূত্রক ডিএনএ, একসূত্রক ডিএনএ, একসূত্রক আরএনএ এবং দ্বিসূত্রক আরএনএ। আমরা যে কোনো একটা মনে রাখবো, ডিএনএ ভাইরাস গুলো মনে রাখবো, বুঝছো? তাহলে আরএনএ ভাইরাস আমাদের এমনি মনে থাকবে। ডিএনএ ভাইরাস মনে রাখার ক্ষেত্রে আমরা একটা এটা পড়তে পারি। দেখো কি লিখেছি, একটা ছন্দ: টিপুর ভাই টিটু, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। এটা লিখে নাও, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। এই একটা লাইন দিয়ে আমরা সবগুলো ডিএনএ ভাইরাস মনে রাখতে পারবো। দেখো, টিপু দিয়ে কি? টিপু দিয়ে হচ্ছে টিআইভি, টিপু দিয়ে টিআইভি। ভাই দিয়ে ভ্যারিওলা, ভাই দিয়ে ভ্যারিওলা। টিটু দিয়ে টিটু, এটা একটু নিচে হবে, টিটু নিচে।
হুম। আর হচ্ছে ভ্যানিলা, ভ্যানিলা দিয়ে হচ্ছে ভ্যাকসিনিয়া, ভ্যানিলা দিয়ে ভ্যাকসিনিয়া। এরপর হচ্ছে কি, হতে, হতে দিয়ে হচ্ছে দুইটা হারপিস, হতে দিয়ে হচ্ছে দুটা হারপিস এবং হেপাটাইটিস বি। এটা খেয়াল রেখো, সি নয় কিন্তু, হেপাটাইটিস বি। সি কিসের ক্ষেত্রে দেখেছি? হেপাটাইটিস সি আবিষ্কার করেন কোন বিজ্ঞানী বলতো? হেপাটাইটিস সি আবিষ্কার করেন হচ্ছে স্যার হার্ভে অল্টার মেবি। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, হার্ভে অল্টার আবিষ্কার করেন ভিটামিন, সরি সরি, হেপাটাইটিস সি। আর হচ্ছে হতে দিয়ে ডিএনএ ভাইরাসের মধ্যে পাই হেপাটাইটিস বি রয়েছে। তোমরা পড়াশোনা এগুলো অল্টারনেটিভ করে পড়বা, তাহলে মনে থাকবে কোনটা থেকে কোনটা ছিল, কোনটার সাথে কোনটা ছিল, এটুকু মনে রাখতে পারলে সহজে মনে থাকবে। এরপর হচ্ছে ফ্রান্স, ফ্রান্সে দিয়ে মনে রাখবে ফুলকপির মোজাইক ভাইরাস। কি? ফুলকপির মোজাইক ভাইরাস। এলো দিয়ে কি? এলো দিয়ে হচ্ছে অ্যাডিনো ভাইরাস, এলো দিয়ে অ্যাডিনো ভাইরাস। তাহলে যদি আমরা এই লাইনটা মনে রাখি, তো এর মাধ্যমে আমাদের ডিএনএ সব হয়ে যাচ্ছে, ডিএনএ ভাইরাসগুলো আমরা মনে রাখতে পারলাম। এবার আরেকটা আছে, আরেকটা দেখো, এই যে আমরা বললাম না ডিএনএ সবসময় দ্বিসূত্রক, সবগুলো প্রাণীর ক্ষেত্রে, শুধুমাত্র ভাইরাসের ক্ষেত্রে একসূত্রক হয়। এই দেখো, পারভিরিডা গোত্রের এই দুইটা টাইপ, এই দুটো টাইপ হচ্ছে ভাইরাসের ডিএনএ একসূত্রক। ঠিক আছে, তাহলে ডিএনএ গুলো আমরা মনে রাখলাম। তাহলে আর বাকি যতগুলো আছে সবগুলো হবে হচ্ছে আরএনএ ভাইরাস। সবগুলো কি হবে? আরএনএ ভাইরাস। আর নিচের একটা মনে রাখতে পারবা, নিচের একটা মনে রাখো এই লাইনটা, রিওভিরিডা গোত্রের রিও ভাইরাস বা ধানের বামন রোগের ভাইরাস হচ্ছে দ্বিসূত্রক। যেহেতু ব্যতিক্রম, আমি বলেছি ব্যতিক্রম গুলো ভালো করে মনে রাখবে, এগুলো আসার মতো। ঠিক আছে, যদি, তো আমরা ডিএনএ ভাইরাস পড়লাম আর আরএনএ ভাইরাসের শুধু ব্যতিক্রমটা পড়লাম। এইগুলো ছাড়া যা আছে সব হচ্ছে আরএনএ ভাইরাস এক সূত্র। আর এগুলো আমাদের মুখস্থ হয়ে গেল, এগুলো সব আমরা পারবো এখন এমসিকিউ আসলে ইনশাল্লাহ। আচ্ছা, নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী তাহলে আমাদের শেষ। এরপরে আমরা পড়বো বহিস্থ আবরণ অনুযায়ী। কি? বহিস্থ আবরণ অনুযায়ী ভাইরাস হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বহিস্থ আবরণহীন ভাইরাস, আর হচ্ছে আবরণযুক্ত ভাইরাস। এগুলো আমরা পড়ে আসছি না? ওই যে এইচআইভি করোনা দিয়ে আমরা বহিস্থ আবরণ যুক্ত ভাইরাস গুলো পড়ে আসছি, ওগুলো মনে রাখবা। তাহলে বহিস্থ আবরণবিহীন যত ভাইরাস রয়েছে সব পারবা। এরপরে পোষক দেহ অনুসারী, পোষক দেহ অনুসারে ভাইরাসের প্রকারভেদ দেখো। উদ্ভিদ ভাইরাস, উদ্ভিদ ভাইরাস কি কি? টিএমভি মানে টোবাকো, তামাকের ভাইরাস। বিন ইয়েলো ভাইরাস মানে সিমের, সিমের যে ভাইরাসটা। এরপর হচ্ছে ব্যতিক্রম, ব্যতিক্রম এই যে ব্যতিক্রম, ব্যতিক্রম পেয়ে গেছি। ফুলকপির মোজাইক ভাইরাস ডিএনএ, এটা আমরা দেখে আসছি আগেও। ফুলকপির মোজাইক ভাইরাস হচ্ছে ডিএনএ, এটা উদ্ভিদ কিন্তু এটার ভাইরাস হচ্ছে ডিএনএ। এরপরে প্রাণী ভাইরাস, প্রাণী ভাইরাসের ক্ষেত্রে দেখো এইচআইভি প্রাণীর হয়, ভ্যাকসিনিয়া প্রাণীর, নভেল করোনা ভাইরাস প্রাণীদের হয়। এবার ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস, ব্যাকটেরিয়াকে যে ভাইরাস ধ্বংস করে সেটার নাম হচ্ছে ব্যাকটেরিওফাজ। এই যে টি2 ফাজ, টি2, টি4, টি6 এগুলো ব্যাকটেরিওফাজ। এরপর সায়ানোফাজ, সায়ানো ব্যাকটেরিয়াকে যে যে ভাইরাস ভক্ষণ করে সেটার নাম হচ্ছে সায়ানোফাজ, সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। এটা কি কি আছে? এলপিপি 1, এলপিপি 2, এগুলো মনে রাখো, এই দুইটা মনে রাখো। আর এগুলো মনে রাখতে হবে না। এরপরে দেখো, এই যে এখানে একটা কথা আছে, এইচআইভি একটি রিট্রো ভাইরাস। আগে বলেছি কেন এইচআইভি ক্ষেত্রে আমরা পড়ে আসছি না, এইচআইভি ক্ষেত্রে এনজাইম কাজ করে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এটা কেন রিট্রো ভাইরাস বলা হয়? তাহলে এটার ক্ষেত্রে আরএনএ থেকে ডিএনএ প্রস্তুত হয়, এর কারণে এটার নাম হচ্ছে রিট্রো ভাইরাস। আর এর এনজাইম লাগে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। দেখো এই যে এখানেও লেখা আছে, ভাইরাল আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। অন্যান্য ধরনের মধ্যে রয়েছে কি, ছত্রাককে আক্রমণ করলে সেই ভাইরাসকে বলা হয় মাইক্রোফাজ। তারপর ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসকে বলা হয় ফ্যাজিনা, উদ্ভিদ আক্রমণকারী ভাইরাসকে বলা হয় ফাইটোফ্যাজিনা, এবং প্রাণী আক্রমণকারী ভাইরাসকে বলা হয় জুফাজিনা। শেষ, এটা শেষ আমাদের। আচ্ছা, এই যে এখানে পার্থক্য, পার্থক্যটা পড়বা, দেখবা ডিএনএ আরএনএ এবং যতগুলো ডিএনএ এবং আরএনএ সব এখানে আছে। এটা কি? আরএনএ দেখো দণ্ডাকার বা সূত্রাকার, আর ডিএনএ কেমন হয়? গোলাকার হয়, ব্যাঙ্গাচি আকার হয়, পাউরুটি আকার। এরপরে নিউক্লিক অ্যাসিড কোর কি? আরএনএ। আর ডিএনএ এর ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড কোর হচ্ছে ডিএনএ। আরএনএ ভাইরাসের ক্ষেত্রে কি? উদ্ভিদ ভাইরাস হয় এবং সায়ানোফাজ গুলো আরএনএ ভাইরাস হয়। আর অধিকাংশ প্রাণী ভাইরাস আমরা জানি ডিএনএ ভাইরাস, এবং ব্যাকটেরিওফাজ ভাইরাস গুলো কি? ডিএনএ ভাইরাস। এই যে মনে রাখবে এখানে কিন্তু সায়ানোফাজ, সায়ানোফাজ গুলো আরএনএ আর ব্যাকটেরিওফাজ গুলো ডিএনএ।
এরপরে দেখো, অধিকাংশ ভাইরাসের ডিএনএ একসূত্রক, আর ধানের বামন রোগ ও রিও ভাইরাসের ক্ষেত্রে দ্বিসূত্রক, এটা ব্যতিক্রম। আবার অধিকাংশ ভাইরাসের ডিএনএ দ্বিসূত্রক, কিন্তু X174 এবং M13 কলিফাস এগুলো হচ্ছে ডিএনএ একসূত্র। এরপরে উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে, এটা প্রাণী দেহে রোগ সৃষ্টি করে। এটা এনভেলপ থাকে না, আরএনএ এর ক্ষেত্রে এনভেলপ থাকে না, ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে এনভেলপ থাকে। আর উদাহরণ তো আমরা ডিএনএটা পড়ছি, তাহলে ডিএনএটা মনে রাখলে আর আরএনএ ভাইরাসের সব উদাহরণ আমরা পারবো। এরপরে আসি হচ্ছে ভাইরাসের পরজীবিতা নিয়ে। ভাইরাসের পরজীবিতা, ভাইরাসের পরজীবিতা কি? ভাইরাস হলো একটা বাধ্যতামূলক পরজীবী বা অব্লিগেট প্যারাসাইট। এটা কেন অব্লিগেট প্যারাসাইট? এটা আমরা পড়ে আসছি যে পোষক দেহ ছাড়া এটা সক্রিয় হতে পারে না, এই জন্য এটাকে বাধ্যতামূলক পরজীবী বলা হয়। এখন দেখো, আমরা ভাইরাসের রিসেপ্টর সাইট নিয়ে পড়বো। রিসেপ্টর সাইট কি? তোমার যে কোনো একটা ভাইরাসের জন্য নির্দিষ্ট পোষক দেহ রয়েছে, নির্দিষ্ট পোষক দেহ ছাড়া সেই ভাইরাস যদি অন্য জায়গায় অন্য পোষক দেহে প্রবেশ করে, তাহলে ওই ভাইরাস কোনো প্রভাব ফেলতে পারবে না। যেমন ধরে না, আমার হাতে হচ্ছে একটা ভাইরাসের রিসেপ্টর সাইট রয়েছে, যে ভাইরাসের রিসেপ্টর সাইট রয়েছে আমার হাতে, যদি সেই ভাইরাস এসে পড়ে তাহলেই শুধুমাত্র আমাকে আক্রান্ত করতে পারবে। যদি অন্য ভাইরাস চলে আসে, কিন্তু ওইটা কোনো কাজ করবে না, কারণ ওই ভাইরাসের জন্য আমার হাতে কোনো রিসেপ্টর সাইট নেই। বুঝছো? তার মানে ভাইরাসের জন্য, ভাইরাসকে আক্রমণ করতে হলে নির্দিষ্ট পোষকের শরীরে প্রবেশ করতে হবে, নির্দিষ্ট পোষক দেহে তাকে বসতে হবে বা প্রবেশ করতে হবে, তাহলেই সে আক্রান্ত করতে পারবে এবং সক্রিয় হতে পারবে। এখানে দেখো কি, এ দেখো কোথায় গেল, ঠান্ডা লাগার ভাইরাস। এক মিনিট দাঁড়াও, এখানে দেখো, ঠান্ডা লাগার ভাইরাস বা কোল্ড ভাইরাস শ্বাসতন্ত্রের মিউকাস মেমব্রেন কোষকে আক্রমণ করতে পারে। এখন এই ভাইরাস যদি, ঠান্ডা লাগার ভাইরাস যদি আমার হাতে চলে আসে, তাহলে আমার কোনো কিছুই করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত সেটা আমার শ্বাসতন্ত্রের মিউকাস মেমব্রেনকে আক্রমণ করতে পারেছে। বুঝেছো? তো নির্দিষ্ট ভাইরাস শুধুমাত্র নির্দিষ্ট পোষক দেহেই নির্দিষ্ট রিসেপ্টর অঙ্গে প্রবেশ করলেই শুধুমাত্র আক্রান্ত করতে পারে। আবার দেখো, চিকেন পক্স ভাইরাস ত্বককে আক্রমণ করতে পারে, কারণ চিকেন পক্স ভাইরাসের ক্ষেত্রে ওই ভাইরাসের রিসেপ্টর সাইট রয়েছে আমাদের ত্বকে। এরপরে পলিও ভাইরাস কি করে? পলিও ভাইরাস ঊর্ধ্বতন শ্বাসনালী ও অন্ত্রের আবরণ কোষকে আক্রমণ করে। আর একটা কি দেখো, মাঝে মাঝে আমাদের শ্বাস, কখনো কখনো স্নায়ু কোষকে আক্রমণ করে। তাহলে তোমাদের এমসিকিউ যদি থাকে যে স্নায়ু কোষকে আক্রমণ করে নিচের কোন ভাইরাস, তাহলে তাহলে অ্যান্সার হবে কি? পলিও ভাইরাস। পলিও ভাইরাস কি করে? স্নায়ু কোষকে আক্রমণ করে। তা মনে রাখবা। তো ওই যে ওই কথাগুলো লেখা আছে এখানে, যেগুলো আমি বললাম, চিকেন পক্স ভাইরাস শ্বাসনালীকে আক্রমণ করতে পারবে না, কারণ শ্বাসনালীতে চিকেন পক্স ভাইরাসের রিসেপ্টর সাইট নেই, তাহলে আক্রমণ করবে কিভাবে? এভাবেই ঠান্ডা লাগার ভাইরাস ত্বক কোষকে আক্রমণ করতে পারবে না। এগুলোই। এরপরে দেখো, টিটু টিটু ব্যাকটেরিয়াফাস ভাইরাস ইকোলি ব্যাকটেরিয়াকে আক্রমণ করতে পারে। এটা মনে রাখবা, টিটুফাস ভাইরাস শুধুমাত্র ইকোলি ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। কোন ব্যাকটেরিয়াকে আক্রমণ করে? ইকোলাই ব্যাকটেরিয়াকে। এরপরে আমরা পড়বো কি, আমাদের পরজীবিতা শেষ, ভাইরাসের পরজীবিতা শেষ। এরপরে আমরা পড়বো হচ্ছে ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাস কি তাহলে এবার? ইমার্জিং, দেখো, আমরা এতক্ষণ পড়লাম হচ্ছে নির্দিষ্ট ভাইরাস সবসময় নির্দিষ্ট পোষক দেহেই প্রবেশ করে বা নির্দিষ্ট পোষক দেহকে আক্রমণ করে, কিন্তু কিছু কিছু ভাইরাস রয়েছে যারা ওই নিজের যে নির্দিষ্ট পোষক দেহ রয়েছে ওইটা ছাড়া অন্য একটা পোষক দেহে আক্রমণ করতে পারে। দেখো, এখানে বলা হয়েছে, এখানে একটা দেখো, ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রকৃত ছিল পাখি। আদি পোষক কি ছিল? তার মানে পাখি। পরবর্তীতে সেটা মানুষের রোগ বিস্তার করে। তার মানে এই যে একটা পোষক থেকে অন্য পোষকে বিস্তার লাভ করে, এই যে ভাইরাসগুলো, সেগুলোকে বলা হচ্ছে ইমার্জিং ভাইরাস। এই যে দেখো, আদি পোষক থেকে পরবর্তীতে নতুন প্রজাতিতে রোগ বিস্তার করে, এগুলোকে বলা হয় ইমার্জিং ভাইরাস। এখন দেখো, এই যে ভাইরাসগুলো, যে ইমার্জিং ভাইরাসগুলো একটু দুষ্টু না? কারণ এরা হচ্ছে নিজেদের নিয়ম ভঙ্গ করেছে। এটা তো থাকার কথা ছিল নির্দিষ্ট পোষকে, অথচ পোষক পরিবর্তন করেছে, তাহলে আমরা এদেরকে দুষ্টু বলতে পারি না, নটি বলতে পারি না। তো দেখো, এখানে হচ্ছে কি কি আর রয়েছে, এইচআইভি, সার্স, নিলে ভাইরাস এবং ইবোলা করোনা ভাইরাস। তো আমরা এটা মনে রাখার জন্য একটা ছন্দ দেখি, মনে রাখার জন্য। এমনিতে মনে রাখতে পারলে তো মোস্ট ওয়েলকাম, আর যদি মনে রাখতে না পারো, যারা মনে রাখতে পারবা না তাদের জন্য ছন্দটা কি বললাম আমরা? ইমার্জিং ভাইরাস দুষ্টু প্রকৃতির, কেননা পোষক পরিবর্তন করে, তো আমরা এটাকে নটি বলতে পারি।
লিখে হচ্ছে শি ইজ নটি। কি লিখবো? শি ইজ নটি। আচ্ছা, শি ইজ নটি দিয়ে আমরা কি মনে রাখবো? সি দিয়ে এস দিয়ে মনে রাখবো হচ্ছে সার্স। এস দিয়ে মনে রাখবো সার্স। সার্সের ফুল ফুল ফর্ম কি? সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। আবার বলছি কি? সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। এটা আমরা পরে পড়বো। এরপরে আছে এইচ। এইচ দিয়ে হচ্ছে এইচআইভি। এইচ দিয়ে কি? এইচআইভি। ই দিয়ে ইবোলা। ই দিয়ে ইবোলা। তারপরে এন দিয়ে হচ্ছে নিলে ভাইরাস এবং নভেল করোনা ভাইরাস। এন দিয়ে দুটা, নিলে ভাইরাস এবং নভেল করোনা ভাইরাস। তাহলে শি ইজ নটি। নটি কেন? ইমার্জিং ভাইরাস প্রসব পরিবর্তন করে এই জন্য। এরপরে হচ্ছে আমরা সি দিয়ে তাহলে মনে রাখবো এস দিয়ে সার্স, এইচ দিয়ে এইচআইভি, ই দিয়ে ইবোলা, এন দিয়ে নিলে ভাইরাস এবং নভেল করোনা ভাইরাস। তাহলে আমাদের ইমার্জিং ভাইরাসগুলো মনে থাকবে, এমসিকিউ আসতে পারে, মনে রাখবা। আচ্ছা, এরপরে কি? ভিরিয়ন। আচ্ছা, এগুলো পড়ার আগে আমরা একটা জিনিস দেখে আসি, চলো। এটা এটা আমরা আজকে পড়ি, ভাইরাসের টাইপস সম্পর্কে একটু পড়ি। দেখো, হুম, আচ্ছা, এই দেখো, আমরা এটাকে ফার্স্ট যে লেয়ারটা রয়েছে এটাকে আমরা ধরে নিই হচ্ছে এর মধ্যে রয়েছে নিউক্লিক অ্যাসিড। ফার্স্ট লেয়ারটার মধ্যে নিউক্লিক অ্যাসিড রয়েছে, এটাকে আমরা নাম্বারিং করি, এটা হচ্ছে 1 নাম্বার। ঠিক আছে, এই সেকেন্ড যে লেয়ারটা রয়েছে এটাকে আমরা প্রোটিন আবরণ বলতে পারি। প্রোটিন আবরণ ধরি, এটাকে আবার নাম্বারিং করি, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে মাঝখানে কি রয়েছে? নিউক্লিক অ্যাসিড, কেন্দ্রে থেকে নিউক্লিক অ্যাসিড, এটাকে আমরা 1 নাম্বার ধরলাম। দ্বিতীয়তে আবরণটা রয়েছে প্রোটিন আবরণ বা ক্যাপসিড, এটাকে আমরা 2 নাম্বার ধরলাম। এরপরে দেখো আর একটা জিনিস, সংক্রমণ ক্ষমতা, এটাকে আমরা 3 নাম্বারিং করি। কত? 3 নাম্বারিং করি। তাহলে 1 নাম্বারে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, 2 নাম্বার মানে প্রোটিন আবরণ, 3 নাম্বার মানে সংক্রমণ ক্ষমতা। এখন এগুলো আমরা নাম্বারিং কেন করলাম? নাম্বারিং করলাম কারণ নিচে ক্লু বোঝানোর জন্য। নিচে এ দেখো টাইপস রয়েছে কিছু ভাইরাসের, এই ভাইরাসগুলোকে মনে রাখার জন্য। প্রথমে আমরা লিখি কি, দেখো, ভিরিয়নের ক্ষেত্রে লিখি 1 2 3। ভিরিয়নের ক্ষেত্রে লিখবো হচ্ছে 1 2 3। তার মানে দেখো, একে কি পড়েছি আমরা? নিউক্লিক অ্যাসিড। ভিরিয়নের নিউক্লিক অ্যাসিড রয়েছে, 2-এ পড়েছে প্রোটিন আবরণ, ভিরিয়নের প্রোটিন আবরণও রয়েছে। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে সংক্রমণ ক্ষমতা, মানে ভিরিয়ন সংক্রামক কোনো কিছুকে সংক্রমণ করতে পারে। তাহলে ভিরিয়ন হচ্ছে শক্তিশালী একটা ভাইরাস, যেটার 3টা ক্ষমতায় রয়েছে, নিউক্লিক অ্যাসিড রয়েছে, প্রোটিন আবরণ রয়েছে এবং সংক্রমণ ক্ষমতাও রয়েছে। এটা সবচেয়ে শক্তিশালী ভাইরাস হিসেবে আমরা ধরে নিলাম। এরপর হচ্ছে নিউক্লিওক্যাপসিড। নিউক্লিওক্যাপসিডের সময় রেখে আমরা 1 আর 2, দেখো 1 আর 2 দিয়ে তাহলে কি বোঝায়? তাহলে 1-এ রয়েছে নিউক্লিয়, কি বলা হয় এটাকে? নিউক্লিক অ্যাসিড রয়েছে এবং 2 প্রোটিন আবরণ রয়েছে, কিন্তু সংক্রমণ ক্ষমতা নেই। নিউক্লিক অ্যাসিডের সংক্রমণ ক্ষমতা নেই, তাহলে এটা বিপজ্জনক না, যেহেতু সংক্রমণ ছড়াতে পারছে না, করতে পারছে না, এই জন্য নিউক্লিক অ্যাসিড বিপজ্জনক না। এরপরে ভিরিয়র্স এর ক্ষেত্রে আমরা কি পড়বো? ভিরিয়র্স এর ক্ষেত্রে আমরা পড়ি 1 আর 3। 1 আর 3 লিখবো। তার মানে ভিরিয়র্স এর রয়েছে নিউক্লিক অ্যাসিড এবং সংক্রমণ ক্ষমতা। তাহলে প্রোটিন নেই কার? প্রোটিন নেই হচ্ছে ভিরিয়র্স। ভিরিয়র্স এর প্রোটিন নেই। ঠিক আছে, প্রোটিন ছাড়া বাকি 2টা বৈশিষ্ট্য রয়েছে। এরপরে আমরা পড়বো হচ্ছে প্রিয়ন্স। প্রিয়ন্সের ক্ষেত্রে আমরা লিখতে পারি 2 আর 3। প্রিয়ন্সের ক্ষেত্রে 2 আর 3, তার মানে প্রিয়ন্সে রয়েছে প্রোটিন, প দিয়ে প। তাহলে প্রিয়ন্সে রয়েছে প্রোটিন আবরণ এবং এর সংক্রমণ ক্ষমতা রয়েছে। তাহলে নিচের কোনটি নিউক্লিক অ্যাসিড বিহীন? সেটা হবে হচ্ছে প্রিয়ন্স। এমসিকিউ আসলে যে নিচের কোনটি কি বললাম, নিউক্লিক অ্যাসিড বিহীন ভাইরাস, সেটা হবে প্রিয়ন্স। এরপরে স্যাটেলাইটের ক্ষেত্রে লিখবো 1। শুধুমাত্র স্যাটেলাইটের ক্ষেত্রে শুধু এবং শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড রয়েছে, বাকি 2টা গুণাবলী নেই। তাহলে এই দেখো, এটা যদি মনে রাখতে পারো, 1 মিনিট, তাহলে এই আমি যা লিখে দিলাম এভাবে যদি মনে রাখতে পারো, তাহলে এই 5টা টাইপস কোনটার কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো সব পারবে। ঠিক আছে, এভাবে মনে রাখবে, ইজিলি মনে রাখা যাবে। এবার আমরা একটু বই পড়ি, চলো বই পড়ি। এই দেখো, ভিরিয়নের ক্ষেত্রে আমরা কি পড়েছি? এর 3টা বৈশিষ্ট্য রয়েছে, এদের নিউক্লিক অ্যাসিড রয়েছে, তারপরে ক্যাপসিড রয়েছে, সংক্রমণ ক্ষমতা রয়েছে।
সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ ভাইরাস থেকে ভিরিয়ন বলা হয়। আর সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে বলা হয় নিউক্লিওক্যাপসিড। তার মানে এটার মধ্যে বাকি দুইটা বৈশিষ্ট্য রয়েছে। এই দেখো, প্রতিটি ভিরিয়নের সর্বোচ্চ 2000 থেকে 2130টি ক্যাপসোমিয়ার থাকে। কতটি? 2000 থেকে 2130টি। আচ্ছা, এরপর এগুলো দেখি আমরা। এরপরে যেগুলো পরের সাবভাইরাল সত্তা যেগুলোকে বলা হয়, এ ভিরোয়েডস পড়বো আমরা। ভিরোয়েডস এর ক্ষেত্রে আমরা কি পড়ে আসছি দেখো, ভিরোয়েডস এর ক্ষেত্রে আমরা পড়ে আসছি হচ্ছে 1 আর 3। তার মানে এর মধ্যে প্রোটিন আবরণ রয়েছে। ভিরোয়েডস হলো সংক্রামক আরএনএ। এটা হচ্ছে উদ্ভিদের ভাইরাস যেগুলো বলা হয়, উদ্ভিদকে আক্রমণ করে ভিরোয়েডস। সংক্রামক আরএনএ। ভিরোয়েডস হলো ক্ষুদ্র একসূত্রক আরএনএ, একসূত্রক বৃত্তাকার আরএনএ, যা কয়েকশত নিউক্লিওটাইড নিয়ে গঠিত। নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড হলো ডিএনএ এবং আরএনএ বেস বলা হয় যেগুলো নিউক্লিওটাইড নিয়ে গঠিত এবং ক্ষুদ্রতম ভাইরাস থেকে বহু গুণে ক্ষুদ্র। ঠিক আছে, কেবলমাত্র উদ্ভিদে ভিরোয়েডস পাওয়া যায়। কিসে পাওয়া যায়? তাহলে নিচের যদি প্রশ্ন আসে নিচের কোন ভাইরাস প্রাণীতে পাওয়া যায় না, সেখানে দিলা তোমরা ভিরোয়েডস। অ্যান্সার কি হবে? ভিরোয়েডস। এরপরে ভিরোয়েডসের কারণে কি কি রোগ হয় দেখো। ভিরোয়েডসের কারণে ভিটামিন ডি, সরি হেপাটাইটিস ডি এর কারণ হচ্ছে ভিরোয়েডস। দেখো ডি মিল আছে না, এই যে ভিরোয়েডস ডি ডি, এখানে আমরা একবার ভিরোয়েডসে হেপাটাইটিস ডি হয়। আমরা পড়ে আসছি হেপাটাইটিস, বলো তো হেপাটাইটিস বি কোথায় পড়ছি আমরা? হেপাটাইটিস বি পড়ছি হচ্ছে ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে। ডিএনএ ভাইরাসের মধ্যে হেপাটাইটিস বি একটা রয়েছে। আর কি পড়ছি? হেপাটাইটিস সি। হেপাটাইটিস সি পড়েছি। হেপাটাইটিস সি পড়েছি আমরা, ওই যে বিজ্ঞানী আবিষ্কার করেছেন। কোন বিজ্ঞানী? বিজ্ঞানী হচ্ছে হার্ভে অল্টার আবিষ্কার করেছেন হেপাটাইটিস সি। ঠিক আছে, তো আমরা 3টে হেপাটাইটিস জানলাম, বি সি ডি। মনে রাখবা কোথায় কোনটা পড়ছো, এটা মনে রাখবা। এরপর একটা আছে ভিরয়েডস নারিকেল গাছের ক্যাডাং রোগ তৈরি করে। কি রোগ? ক্যাডাং রোগ তৈরি করে। তাহলে এই দুটো রোগ মনে রাখবা, হেপাটাইটিস ডি এর কারণে ভিরয়েডস হয়, এবং আরেকটা কি? নারকেল গাছের ক্যাডাং রোগ। ক্যাডাং রোগ সৃষ্টি করে কোন ভাইরাস? এটা হচ্ছে ভিরয়েডস। এরপরে পড়বো হচ্ছে প্রিয়ন্স। প্রিয়ন্স প্রিয়ন্স কি? প্রিয়ন্সে আমরা পড়ছি কি? নিউক্লিক অ্যাসিড থাকে না। তাহলে সংক্রামক, তাহলে এটা একটা সংক্রামক। আর হচ্ছে প্রোটিন ফাইব্রিল রয়েছে। এটি নিউক্লিক অ্যাসিড বিহীন প্রোটিন আবরণ করে আসছে। এরপরে প্রিয়ন্সের কারণে কি কি রোগ হয়? প্রিয়ন্সের কারণে দেখো কুরু এবং ক্রেটসফিল্ড হয়। এবং এই কুরু এবং ক্রেটসফিল্ড কি? এটা হচ্ছে মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের রোগ। মানে স্নায়ুতন্ত্রের রোগ হচ্ছে এই দুইটা, কুরু এবং ক্রেটসফিল্ড। এই দুটো রোগ কি জানো? এই দুইটা রোগ হচ্ছে স্লো গ্রোয়িং, মানে আস্তে আস্তে এটা বিস্তার লাভ করে, তুমি টের পাবা না, বুঝছো? এটা কি করে? স্নায়ুতন্ত্র তোমার হচ্ছে স্মৃতিশক্তি লোপ করিয়ে ফেলায়। আরো কিছু প্রবলেম হয় স্নায়ুতন্ত্রে। এরপরে আছে কি? ভেড়া ও ছাগলের স্ক্র্যাপি রোগ। কি রোগ? ভেড়া ও ছাগলের স্ক্র্যাপি রোগ হয়ে হচ্ছে প্রিয়ন্স দিয়ে। এরপরে ম্যাট কাউ রোগ হয় প্রিয়ন্স দিয়ে। ঠিক আছে, তো এটা মনে রাখবা। ক্যাডাং রোগ হয় কিসের বলতো? ক্যাডাং রোগ হয় ভিরয়েডস এর। আর স্ক্র্যাপি, ম্যাট কাউ, কুরু, ক্রেটসফিল্ড এগুলো হয় প্রিয়ন্সের কারণে। ঠিক আছে, এরপরে একটা আছে স্যাটেলাইট। স্যাটেলাইট তো আমরা বলছি শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড রয়েছে, কেবল নিউক্লিক অ্যাসিড গঠিত সত্তা, আর কিছু নেই এটার মধ্যে। এরপরে দেখো এখানে পার্থক্যগুলো রয়েছে, ভিরিয়ন, ভিরয়েডস ও প্রিয়ন্সের মধ্যে পার্থক্য। এখান থেকে পার্থক্যগুলো পড়বা। আর প্রথম দুইটা আমরা পড়ে আসছি, প্রথম দুইটা আমরা পারবো। ওই যে তোমাদের লিখে দিলাম না, ওইটা লাস্টেরটা দেখো। প্রাণী ও উদ্ভিদ ও প্রাণীরাও সৃষ্টি করে। ভিরিয়ন কি? দেখো আমরা 3টা গুণই রয়েছে না ভিরিয়নের মধ্যে, আমরা দেখে আসছি 1 2 3। তার মানে এটা শক্তিশালী। তাহলে শক্তিশালী যেহেতু, তাহলে উদ্ভিদ এবং প্রাণী দুইটারই ক্ষতি করতে পারবে, তাই দুইটারই রোগ সৃষ্টি করতে পারে। ভিরয়েডস কি? আমরা এটা পড়ে আসছি আরএনএ ভাইরাস থাকে, তার মানে শুধুমাত্র উদ্ভিদের ক্ষেত্রে। আর প্রিয়ন্স কি? প্রিয়ন্স দিয়ে প্রাণীর। প্রিয়ন্স দিয়ে মনে রাখবা হচ্ছে প্রোটিন আবরণ রয়েছে। আর প্রিয়ন্সের পথে প্রাণী রোগ সৃষ্টি করে। তাহলে এভাবে হচ্ছে তোমরা এই সাবভাইটাল সত্তাগুলোর কথা মনে রাখতে পারবা। তো আজকে এই পর্যন্তই রাখি। তাহলে পরবর্তীতে আমরা ভাইরাসের গঠন থেকে যতটুকু শেষ করা যায় এরপর করব। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্ত থাকো। আসসালামু আলাইকুম।